আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আহ, সবাই যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা পারিবারিক সমস্যা, তারপর সন্তানদের সমস্যা নিয়ে কাজ করি, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। তো আজকে আপনাদেরকে একটি কেস হিস্টোরি এবং একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা। স্বামী স্ত্রীর মনোমালিন্যতা কেসটা হলো যে স্ত্রী চাকরিজীবী, সে স্বামীর অবাধ্য হয়ে গেছে। একটা সময় তার ছেলে সন্তান যারা আছে তাদেরকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে, হ্যাঁ, সে স্বামীর প্রতি খেপিয়ে তুলে, বাবার প্রতি খেপিয়ে তুলে, হ্যাঁ, একটা সময় স্বামীর ঘর থেকে জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়ে আলাদা করে মানে বাসা নিয়ে থাকা শুরু করে দিয়েছে। মানে অবদ্ধতার এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং এটার মূল একটা কারণ দেখিয়েছে, সেটা হলো যে ঘরে অসুস্থ মা আছে, যে মার গায়ে কিছু অসুস্থতা আছে, যেটার কারণে কিছু হয়তো অনেক সময় দুর্গন্ধ আসছে। তো যাই হোক, মা অসুস্থ, মা ট্রিটমেন্টে আছে, মা বাড়িতে থাকে, ঢাকায় আসছে, বাসায় আছে। এখন এই মা সাথে থাকলে সে সাথে থাকবে না, অর্থাৎ এই ধরনের অজুহাত দেখিয়ে, বিভিন্ন বিষয় দেখিয়ে, তো তারা মানে একটা বিকল্প একটা ব্যবস্থা নিয়ে কার্যক্রম শুরু করে দিল, বা থাকলো আর কি, বাসা নিয়ে অন্য জায়গায় থাকলো। তো আমরা এই কেসটা নিয়ে আমরা একটু গবেষণা করি যে আসলে এই পর্যায়টা, মানে এরকম একটা অবস্থা তৈরি হওয়ার অনেকগুলো কারণ থাকে। তো আমরা আমাদের যতগুলো সমস্যা হয়, এই সমস্যাগুলো আমরা বুঝতে পারি না। তো বুঝতে না পার মানে এই সমস্যাগুলো একদিনে হয় না, অনেক দীর্ঘ সময় কিন্তু হয়। তো আমরা আজকে কিছু আলোচনা করব যে, এক নম্বর আলোচনা করবো যে স্বাবলম্বী কি ও কেন, স্বামী স্ত্রী একে অপরের ক্ষেত্রে কতটুকু স্বাবলম্বী হওয়া উপকার বা কতটুকু ক্ষতিকর। তো একটা একটা কথা আমরা মানে মনে রাখবো যে পড়াশোনা আমরা যখন করেছি, পড়াশোনা করতে কি আনন্দ লেগেছে না কষ্ট লেগেছে? বলেন। আনন্দ লাগছে। না, পড়াশোনা করতে আনন্দ লাগেনি, কষ্ট লেগেছে। বাবা মা জোর করে পড়াশোনা করতে পাঠিয়েছে। আমার কথা কি ঠিক আছে? আমরা পড়াশোনা করতে চাই না, পড়াশোনা করতে চাই না, জোর করে পাঠায়। তাহলে পড়াশোনাটা আমাদের কাছে কিন্তু আনন্দদায়ক জিনিস নয়, কষ্টের জিনিস। তাও কিন্তু আমাদের কষ্ট করতে হয়। কেন? পারিবারিক পারিভাষিক ভাবে যখন আমরা এই পড়াশোনা ছাড়া থাকতে না পারি, বাবা মা গার্ডিয়ান সবকিছু, শিক্ষক সবকিছু, আমরা পড়তে বাধ্য। তো এখন আমরা যে চাকরি করি, অন্য জায়গায় কাজ করি, ওই কাজ কি সবসময় ভালো লাগে? অনেক সময় ভালো লাগে না, কষ্ট লাগে, তাও করতে হয় কিনা বলে। কেন করতে হয়? কারণ এটা চাকরি, আমার করতেই হবে, ঠিক কিনা? তো সংসারের সব কাজ যে সবসময় আমার ভালো লাগবে কিন্তু তা না। অনেক কাজ আমাদের ভালো লাগবে না, অনেক কষ্ট লাগবে, তাও কিন্তু করতে হবে। বুঝতে পেরেছি কিনা? তাহলে এখন একজন স্বামী এবং একজন স্ত্রী, স্বামীর অনেক কাজ করতে হবে যে স্বামীর ভালো লাগে না, তারপরও পরিবার রক্ষায়, পরিবারের মন জোগাতে গিয়ে, হ্যাঁ, তার এখন এই মুহূর্তে বাজার লাগবে, যাইতে ভালো লাগছে না, তারপর তার বাজার যেতে হবে, কারণ বাজার করে আনতে হবে, পরে খেতে হবে, ঠিক না? এরকম অনেক কাজ আমাদেরকে করতে হয় কিনা স্বামীর? তো স্ত্রীরও অনেক কাজ ভালো লাগে না, তাও তার করতে হবে। যেমন এখন তার শ্বশুর শাশুড়ি বাসায় আছে, শাশুড়ি অসুস্থ। এখন তার মা যদি অসুস্থ হইতো, তার মার খেদমতটা কিন্তু সে করতো, ভালো করে করতো, এটা কষ্ট লাগতো না। কিন্তু এখন এই মাটা তো তার না, অন্যের মা, স্বামীর মা। এখন হাজবেন্ডের মা শাশুড়ি, এখন তার খেদমত করতে সবসময় তার ভালো লাগবে। বুঝতে পেরেছি কিনা? এখন একটা, এটা কিন্তু উল্টাও হতে পারে, মানে যদি শুধু স্ত্রীর সমস্যা তা না, স্বামীদেরও কিন্তু সমস্যা থাকে। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে, একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। তো এখন স্বামীর তাহলে বোঝা গেল যে কাজ করতে, বাসায় খেদমত করতে অসুবিধা হচ্ছে। কিন্তু হাজারো এরকম বিবিসাপ স্ত্রী আছে যে তাদের সংসারে এরকম শ্বশুর শাশুড়ির বিছনায় পড়া বহু বছর ধরে, কি বলে, বহু বছর ধরে পড়ে, এবং অনেক কষ্ট করতে হচ্ছে, এবং অনেক কষ্ট করছে অলরেডি। এমন পরিবার আছে কিনা? আপনার জানা মতো আছে না? আসে। কিন্তু আবার এমনও পরিবার আছে যে না, আমার মার সাথে থাকবো না, বাবার সাথে থাকবো না, আমি আলাদা থাকবো, এটাও করছে। তো এখন এটা আসলে কারণ কি? কারণ হলো, আগে হলো দায়িত্ববোধ, দায়িত্ব সচেতনতা, হ্যাঁ, নৈতিক মূল্যবোধ। আজকে যদি স্ত্রীর মধ্যে নৈতিক মূল্যবোধ হয় যে আমার স্বামীর মাই তো আমার মা, তার খেদমত আমাকে করতে হবে, এই নৈতিক মূল্যবোধটা তার মধ্যে যদি তৈরি হয়, তাহলে সে যতই কষ্ট হোক না কেন, কি বলেছি বলেন তো,
যতই কষ্ট হোক না কেন সে খেদমতটা করবেই, কারণ স্বামীর খুশির জন্য। কার খুশির জন্য? স্বামীর খুশির জন্য সে বরদাস্ত করবে। যেমন আমরা লেখাপড়া করতে মনে চায় না, তাও লেখাপড়া করি। তো স্ত্রী কিন্তু এটা করবে। এখন হলো একটা বিষয়, ২ নম্বর বিষয় হলো, যদি নৈতিক মূল্যবোধ তৈরি না হয়, কি বললাম? নৈতিক মূল্যবোধ তৈরি না হয়, তার মধ্যে নৈতিক মূল্যবোধ নাই, সততা নাই, স্বামী স্ত্রী হিসেবে কি দায়িত্ব, স্বামীর কি দায়িত্ব, সামাজিক কি দায়িত্ব, এই বুঝটা তার তৈরি হয়নি। স্বামী ব্যর্থ, বাবা মাও ব্যর্থ। বিয়ের আগে তাকে শিখাতে পারে নাই, বিয়ের পরও স্বামী তাকে শিখাতে পারে নাই। অথচ স্বামী বুড়ো হয়ে গেছে, বউ কিন্তু বয়স্ক হয়ে গেছে, কিন্তু ছেলে মেয়েও বড় হয়ে গেছে। হয়তো মাদ্রাসায় পড়ে দারু হাদিস পড়তেছে, মেশকাত পড়তেছে, অথবা ছেলে মেয়ে কয়েকজন হাফেজ মালানো হয়ে গেছে, অথবা মাস্টার্স পড়তেছে, যেমনই হোক না কেন, কিন্তু তার মাকে সে সেভাবে কি করতে পারেনি, মানে সেই নৈতিক মূল্যবোধ, সেই দিনদারিতা শিখাতে পারেনি। এখন এই শিখাতে পারে নাই, কিন্তু সে স্বাবলম্বীও নয়। কি বললেছি বলতো? সে স্বাবলম্বীও নয়, সে চিন্তা করে যে আমি স্বামীর ঘরে স্বামীর অবাধ্য হয়ে কোথায় যাব। কি বলেছি বলেন তো? কোথায় আমি যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। তা আমার যদি যাওয়ার রাস্তা না থাকে তাহলে আমি কি করব? থাক, আমার এই জায়গায় ভালো। কি? আমার এই জায়গায় এই স্বামীর ঘরই ভালো। তাহলে তার নৈতিক মূল্যবোধও নেই, আবার কোথাও সে স্বাবলম্বীও না। কোথায় তার যাওয়ারও কি নাই? রাস্তা নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন সে কি করবে? তাহলে সে স্বামীর ঘরে বরদাস্ত করে, ভালো লাগলে কষ্ট লাগলেও সে খেদমতটা চালিয়ে যাবে। হ্যাঁ, শুনবো আপনার কাছ থেকে। তো এখন হ্যাঁ বলছি। এখন কথা হলো যে, কিন্তু এখন নৈতিক মূল্যবোধও নাই, নৈতিক মূল্যবোধও নাই, আবার কোথাও যাওয়ারও রাস্তা নাই। তাহলে সে অবশ্যই সে সংসারটা করবে। কিন্তু যদি সে স্বাবলম্বী হয়, অন্য কোথাও চাকরি করে, সে চিন্তা করে যে আমি এই স্বামীর ঘরে থাইকে আমার খেদমত করতে হবে কেন? আমি আমার পেট পালার জন্য, আমার চাকরি আছে, আমার টাকা আছে, আমার অমুক আছে, ভাই আছে, বাপ আছে। যদি এই অহংকার, স্বাবলম্বী হওয়াটা কিন্তু একটা নিয়ামত। কি বলেন তো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ছিলেন কিনা বলেন? অনেক স্বাবলম্বী ছিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের আগে টাকা পয়সা দিয়েছেন ব্যবসার কাজে, যান ব্যবসা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চমৎকার করে ব্যবসা, অনেক প্রফিট করে লাভ করে ব্যবসা দিয়েছেন। এবং দেখেছেন খুব সৎ ব্যক্তি, এবং তাকে প্রস্তাব পাঠিয়েছেন। এবং দেখেন এখানে কিন্তু স্ত্রী বড়লোক, ধনী। তাহলে একটা গরিব মানুষকে, হ্যাঁ, সৎ মানুষকে সে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করেছে। বিয়ে করার পরে তার জীবনের সমস্ত ধন সম্পদ তার কাছে বিলিয়ে দিয়েছে। দিনের জন্য, মানুষের জন্য বিলিয়ে দিয়েছে না বলেন? তো দেখেন, এখন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সব মহিলা তো আর পাবেন না, পাবেন? তো আমাদের সমাজের কিছু মা বোন, কিছু স্ত্রী, হ্যাঁ, আমাদের যখন তারা স্বাবলম্বী হয়ে যায়, কিছুটা আয়ের সোর্স, হয়তোবা এটা স্বামীই করে দিয়েছে। সেই ইনকামের রাস্তাটা কে করে দিয়েছে বলেন তো? স্বামীই করে দিয়েছে। স্বামীর কারণেই হয়তো সে কাজটা করতে পারছে। অথবা দেখেন, স্বামী তাকে যদি সুযোগ না দিত তাহলে কি সে চাকরি করতে পারত? কারণ পুরা হক স্বামীর। তার ২৪ ঘন্টা জিন্দেগি কার বলেন? স্বামীর। এখন স্বামী যদি বলতো না তুমি এখন বাইরে কাজ করতে পারবে না, আমার খেদমত করো, আমার ঘরে থাকো, তাহলে কিন্তু সে পারতো না। তাহলে স্বামী তার খেদমত, তার এই কম খেদমত নিয়ে, হ্যাঁ, অল্প সময়ে তাকে কাজের জন্য সুযোগ করে দিয়েছে। তো এই কাজটার তারা প্রাথমিক অবস্থায় উভয়ের সংসারের জন্য অনেক উপযোগী। সবার কিসের বলেন তো? মানে সংসারের অনেক উপকার আসতেছে, সবাই সবাইকে অবদান রাখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, এটা কিন্তু ক্ষতিকর একটা দিক হয়ে যায়, ক্ষতিকর একটা কারণ হয়ে যায়। কখন? যদি আপনি এই চাকরি, এই স্বাবলম্বিতার পাশাপাশি আপনার স্ত্রীকে আপনি যদি নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সবকিছু ব্যর্থ হয়ে যাবে। কারণ আপনার কথা কোনো না কোনো একদিন একটু খারাপ লাগবেই, তো ঝগড়াঝাটিটা হবেই, মনোমালিন্য তো আসবেই। আসলেই সে করবে যে আমি তার ভাত আমি খাবো কেন? আমি তো নিজে কামাই করে খেতে পারি। বুঝতে পেরেছি কিনা? তার মধ্যে সে অহংকার চলে আসে। সবার মধ্যে আসবে কিন্তু তা না। আমি কিন্তু সবাইকে বলছি না, হ্যাঁ? শুধু এই কারণটা বললাম আপনাকে যে এটা একটা কারণ। তো এইজন্য আমাদের এই স্মার্ট লাইব্রেরিং প্যারেন্টিং সেন্টারে আমরা আলহামদুলিল্লাহ লিখেছি যে স্বাবলম্বী কি ও কেন, স্বামী স্ত্রী একে অপরের ক্ষেত্রে কতটুকু স্বাবলম্বিতা উপকার বা কতটুকু ক্ষতিকর, একটা বিষয় সুন্দর করে আলোচনা করেছি। এই জিনিসটা যখন আপনি শুরু শেষ, হ্যাঁ, উপসংহার দেখেন, স্বামী স্ত্রী দুজনেই স্বাবলম্বী হওয়া উচিত। শর্ত হলো সেটি যেন সম্পর্কের মাঝে সম্মান, সহযোগিতা ও ভালোবাসা বাড়ায়, অহংকার বা একাকিত্ব নয়। ব্যালেন্সটাই আসল। মানে এখানে অনেক কথা বললাম না। তো এখন কথা হলো যে আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, যে ক্ষতিকর কখনো অহংকার তৈরি হলে
স্বাবলম্বী হয়ে যদি কেউ ভাবতে শুরু করে তাকে আর সঙ্গীর প্রয়োজন নেই, হ্যাঁ, তখন দুর্বল হয়ে যায়। দূরত্ব তৈরি হলে দুজনে যেমন, হ্যাঁ, এগুলো হয়ে যায়। তা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা এটা বললাম, আপনার কাছ থেকেও কিছু শুনবো। হ্যাঁ, আপনিও কিছু বলতে চাইলে বলতে পারেন যে আমরা তো আপনার কেসটা অবশ্যই শুনেছি। হ্যাঁ, পুরা বিষয়টা এখন আমরা সমাধানের জন্য কি করতে পারি। তো আমি এই কথাটা এখানে শেষ করি। তারপর আপনি বলেন কি বলতে চেয়েছেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে জিনিসটা কি, মনে করেন আপনি, আমার ওয়াইফ, আমার আর্থিক অবস্থা ভালো না থেকে আমার ওয়াইফ চাকরি করে। বাচ্চা-কাচ্চা হওয়ার আগ থেকে চাকরি করতেছি যে আমার ওয়াইফ বাচ্চা-কাচ্চা লেখাপড়া করবে, দিন শিখবে। আমরা দুজনেই চাকরি করছি এবং এই খরচ-পাতি চালাইছি। আমিই ধরেছি বেশি হুম, যে কোনো ভর্তি করা লাগে না, কি লাগে এরকম করতে। আমি করতাম কি, আমি একটা বোকামি করছি। এই বোকামিটা কারো কেউ করবে না। যারা গার্মেন্টস এর চাকরি করে, হুম, যে ওয়াইফ দিয়া, তারা কিন্তু এই জিনিসটা করবেন না এই কারণে যে আমি টাকা পয়সা নিই নাই আমার ওয়াইফ কাছ থেকে। থাক, বলছে যে ঠিক আছে, তুমি দোকানদারি করো, ব্যবসা করো, তোমার টাকা দিয়া বাসা ভাড়া, দোকান ভাড়া, খাওয়া দাওয়া এগুলা খরচ চালাবে, আমি প্রত্যেক বাচ্চা কাচ্চা লেখাপড়া দেবো, টাকা দেবো। আমি ওইটা মনে করি আমরা ভালো মনে করছিলাম, কিন্তু এই জিনিসটা কি হয়েছে, আস্তে 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 মেয়ে লেখাপড়া হয়ে শেষে আস্তে আস্তে তার একটা বিশাল অঙ্কের একটা অঙ্ক ক্যাশ দাঁড়াই যায়। হুম। আমিও কি করলাম, যে তাকে একটা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, মাসে 5,000 টাকা করে রেখে, যাক একটু ব্যাংক ব্যালেন্স হোক, থাক। এই ব্যাংক ব্যালেন্সটা মানে কেউ করবেন না, যদি কেউ গার্মেন্টস এর চাকরি করেন, কেউ করবেন না, এই ভুলটা আমার মতো কেউ করবেন না। এই ব্যাংক ব্যালেন্স করার পরে সেটা 2 লাখ। না, আমরা সবাইকে একথা বলবো না। কারণ সবাই তো আর আসলে একরকম না। কারণ আপনি আপনার ওয়াইফের যদি আমারটা হ্যাঁ, বলতেছি এটা বলছে। যে এটা আমার আমরা ঘটনাটা এই কারণে প্রিয় ঘটছে। দর্শক, আপনারা কেউ এটাকে নেগেটিভ সাইডে নিবেন না। হ্যাঁ, কারণ অনেকের মানে একই না পাওয়া ওষুধ অনেকের জীবনের আ উপকার হয়, আবার একই না পাওয়া ওষুধ জীবনকে নষ্ট করেও দেয়। একই ঔষধ একেকজনের বিষয় একেক রকম। তো আমরা এটা আলোচনা করছি একটা কেস নিয়ে, যে এই কেসটা আসলে আমাদের যে এই সমস্যাটা হলো, এটা কেন হলো, এটা আমরা হ্যাঁ, এটা জি, এইটাই। জি, জি, হ্যাঁ, আমারটাই বলি যে সম্পূর্ণ ক্যাশ, যে চাকরি করুক, তারাতে একটা পয়সা নিলাম না, হুম। খোঁজ খবর সবকিছু নিলাম। আমরা মানে হ্যাঁ, বিদেশে হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। দিলাম। সবকিছু তাকে আমার করে দিলাম। ওয়াইফের ইনকামটা আমি নিজে সম্পূর্ণ তার ছেড়ে দিয়েছি। কোনদিন বেতন পায় তাও জানি না, কোনদিন বোনাস পায় তাও জানি না, খোঁজ খবর নিতাম না। জিজ্ঞাসা করলে কত টাকা বেতন পাইছো, তার মধ্যে পাইছো নাকি, তোমার দরকার আছে, একটা ক্যাশ দাঁড়াইয়া থাকে, টাকাটা দেয়, অহংকার সৃষ্টি হয়ে যায়। হুম। যে 3-4 লাখ টাকা ক্যাশ হয়ে গেছে, চিন্তা করে যাক। এখন কিছু মেয়েরা, মহিলারা আসে পাশাপাশি পরামর্শ দেয়, এবার আমি তো এরকম থাকতেছি, এরকম স্বামী ফালাই দিয়া এত টাকা, তোর দরকার নাই, তুই স্বামী ঘর ফালাই দিয়ে চলে আস। আর ছেলে সন্তানও অনেক সময় মার বিরোধিতা মা করতে মা পারে না। মা দিতে করতে পারে না, যেহেতু মা খরচ দেয় মাদ্রাসা হ্যাঁ, দিয়ে টাকা আসছে। পয়সা দেয়, হ্যাঁ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে বাপও দেখছে, বাপের কাছে টাকা পয়সা মার ইনকামের টাকা মুড়িয়ে দিচ্ছে না, একবার টোটালি না। বাপের ইনকামের ব্যবসা বাণিজ্য একটু কম হচ্ছে, তা বলতেছে তার ওয়াইফকে বুঝে যে এই মুহূর্তে তুমি কিছু টাকা পয়সা দাও, 1,000-3,000 টাকা মাসে দিলেও তাও চলবে। তুমি তো 25-30 হাজার টাকা, 26,000, 20,000 টাকা বেতন পাও। ওই 1 মাস বেতন, মানে 2025 জানুয়ারি মাসে 1 মাসে 3,000 টাকা দিয়ে বলতেছে আমি আর টাকা দেবো না। হ্যাঁ। পারলে খাওয়া, না পারলে না খাওয়া। আমি বললাম যে ঠিক আছে, তুমি চাকরি করো না। আমি চাকরি করবো। হুম, আমি চাকরি করবো। এখন হুম, রিক্সা দিনে হুম, ওই যে ব্যাংক ব্যালেন্সটা আমার কাছে ভালো মহব্বত দিয়া, হুম, ভালো দিয়া আমার ব্যাংক ব্যালেন্সটা আমার কাছ থেকে নিয়ে গেছে। হুম, এই না নেওয়ার পর থেকে সে আমার থেকে রাত ব্যবহার, মা বাবা চিল্লা গালাগালি, হুম। তোমার মা থাকতে পারবে না, এটারে সেটারে, আমার সাথে কথা বলবে না। আমার কোনো, আমি যদি বাসায় খাওয়া দাওয়া করতে যাই, তখন ব্যবসা বাণিজ্য, তখন তুমি আমার ভাত আমি নিজে খাই, ভাত নিয়ে খাইতে পারো না, আমরা এত পারবো না, অমুক সমুক, মানে বিভিন্ন ফেসলা সৃষ্টি, কিন্তু কারণ একমাত্র তার ওই স্বামীর। টাকা, হ্যাঁ, টাকা। টাকা হ্যাঁ, যখন আইসা পড়ছে এবং এই টাকার আর অহংকারের টাকাটা কারণে স্বামী তাকে নেয় নাই, সম্পূর্ণ টাকা স্বামী তার হুম, ওয়াইফের কাছে না দেওয়া, হুম, এটা ভালো। কিছু দেব, একবার দেবে না তা না, যে একটা সম্পূর্ণ ক্যাশ ছেড়ে দিলে সেসব মহিলাদের তাদের সংসারে এইভাবে হবে, এরকম গার্মেন্টসে যা চাহিদা তাদের মতো। শুধু গার্মেন্টস না। তো এইজন্য আমরা বলব যে আসলে দেখেন যে আমরা স্বাবলম্বী, এটা খুবই ভালো একটা জিনিস। কিন্তু আপনি আপনার অপর জনকে এই পরিমাণ স্বাবলম্বিতা করে দিবেন না যে সে আপনাকে চোখে দেখতে না পায়। হ্যাঁ? সে অহংকারে আপনাকে ভুলে যায়। সে অহংকারে হ্যাঁ, এরকম ভুলে তো না, এখন যদি কথায় আপনি কথা তাকেই মিথ্যে দেন, বলে। হ্যাঁ, মিথ্যা কথা বলে। তো আপনি হ্যাঁ, এতটুকু স্বাবলম্বী করে দিতে পারেন। তো আমাদের নতুন প্রজন্মের জন্য মেসেজ এটা যে আসলে আমরা স্বামী-স্ত্রী ভালোবাসা, মহাব্বত ভালোবাসা এবং একেকজন আরেকজনকে করব। কিন্তু নিজের পা, নিজের অস্তিত্ব ঠিক রেখে। কি বলেন তো? নিজের অস্তিত্ব, নিজের পায়ের নিচে মাটিকে ঠিক রেখে। একটা কথা মনে রাখবেন, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত সম্মান, মাল, ধন, দৌলত থাকবে, ততক্ষণ আপনার পিছনে মানুষ ঘুরবে। কিন্তু যখন আপনার কাছে কিছু থাকবে না, তখন কিন্তু ঘুরবে না। যাই হোক।
তো যাই হোক, এটা আমরা একটা শিক্ষা এই কেস হিস্ট্রি থেকে পাইলাম। আর আমাদের দর্শকদেরকে আমরা বলবো যে আমাদের এই ধরনের কাউন্সিলিং যে প্রবলেম গুলো আমাদের অর্থাৎ পারিবারিক যে মনোমালিন্য যে বিষয়গুলো হয় এবং কেন হয়, এটার সমাধান কি, কিভাবে করলে কিভাবে হবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো এই মেসেজটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, এটা আগেই একবার বলে রাখছি। এটা হলো আমরা একটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করলাম, সেটা আমরা উভয়, এখানে আমার সামনে রুগীও আছেন, যিনি আমাদের কাছে আসছেন তিনি আছেন, আমিও আছি, আমরা সবাই মিলে, আমাদের সামনে আরো অডিয়েন্স আছে, বসে আছে, তারাও কথা শুনছেন আলহামদুলিল্লাহ। জি। তো আমরা তাহলে একটা বিষয়টা বুঝতে পেরেছেন তো না? এখন এটার সমাধানের পথ হলো যে এখন তাকে আমরা দিন বুঝানো, নৈতিক মূল্যবোধ বুঝানোর জন্য চেষ্টা করব। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা করব যে আপনার ঘরে যে সন্তান আছে, এই সন্তানদেরকে আমরা বুঝিয়ে আলোর পথে সঠিক বুঝ ব্যবস্থা, যে মা, তুমি আজকে ছোট আছো, বড় আছো, তুমি একসময় বিয়ে হবে তোমার, তোমারও কিন্তু শ্বশুর শাশুড়ি হবে, তোমারও সন্তান হবে, তোমারও কিন্তু হাজবেন্ড হবে। তো এখন কথা হলো যে তোমার যে এইরকম ভাবে জীবন হবে, তো তুমি যদি এইভাবে, এই যে আমাদের যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা কিন্তু আমরা একটা পৃথিবী, আমরা কেউ জুলুম করে পার হব না। আমরা তাদেরকে এইভাবে করে আরো অনেক কথা দিয়ে বুঝাতে হবে। তো আমি বলছি যে আপনার ছেলে মেয়ে যারা বড় আছে তাদের সাথে আমরা কথা বলবো, মেয়ের জামাই আছে তাদের সাথে আমরা কথা বলবো। তো তাদেরকে কথা বলে, কারণ সমাজের মধ্যে যখন এক দুজনের সমস্যা হয়, সে যখন রুগী হয় সে বুঝতে পারে না। কি বলেছি বলেন তো? যে রুগী সে বুঝতে পারে না, কিন্তু পাশের লোকে কিন্তু বুঝতে পারে। তো এখন আমরা আপনার পরিবারের যে বড় সন্তান আছে, জামাই আছে, তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করব, এবং এটা সমাধান হবে ইনশাল্লাহ। আমরা প্রয়োজনে তার কাছে যাব। জি, বলেন কি বলতে চাচ্ছেন? আমার আরেকটা ওই জিনিস, আমার একটা অভ্যাস, যে টাকা পয়সা অহংকার হওয়ার পর থেকে না বললে ওনার, যে মহিলারা বেশি টান কথা শোনে, হুম। যেমন অন্যের কথা যারা হ্যাঁ, শুনে। পরের বাড়ির কথা দিয়া মায়ের বাড়ি বাপের বাড়ি লাগায়, তারা কুপরামর্শ দেয়, ওই মহিলা এখন শান্তি করতে পারে না, ওই মহিলার সংসারও ভালো করে করতে পারছে কুপরামর্শ দেয়। এমনকি দেখা যাচ্ছে একটা সমস্যা হলো যে রাগ করে তার থালা বাড়িয়ে ওঠে ব্যাগ ট্যাগ নিয়ে। তখন আমার একটা অভ্যাস কি, আমি ওই হাইডে মধ্যে আনতাম, যেহেতু পোলাপান তিন বেশি ছেলে হাতে মান সম্মানের ব্যাপার, আমি হাত দিয়ে আনতাম, মানে হাঁটতে যত হাঁটছি হাত দিয়ে আনতে আমার দেখতেছি সে আরো বাড়তেছে, যে আমার তো হাইটে নেই। হ্যাঁ, আমার এই একটা অভ্যাস, এরকম কয়েকবার সে এরকম রাগ করে 2016 সালে 3 বাচ্চা ফেলাই দিয়ে গেছে। আবার আমি নিজে বাচ্চাকে কোনোদিন ফেলাই নাই, বাচ্চাকে আমি নিজে কাছে রাখছি। আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে, আলেম হয়েছে বর্তমান। তার একটাই দোষ, সে রাগ করে তার খেলা বাড়ি বা বাইরের বাড়ি উঠে যাবে, বেডিং বোতল বাচ্চার কাছে ফেলাই। ওইটা আমি কি করতাম, হাইজা মাইজা বা মাঝে মাঝে লিখে দিতে যে থাক, ঠিক আছে আর তোমার আর কিছু বলবো না, তুমি চলে আসো। এই কারণে সে আরো বেশি হয়ে গেছে, বেশি মাথা, যে আমার তো হাইজা নেই, মানে হুম। এরকম একটা ইয়ে হয়ে যায়। আর টাকার অহংকারে এমনকি আসলে মূলত স্বামীর টাকার সাথে কথাই বলে না, বাবার স্যার বাপ্পা তুলে কথা বলে না, হুম। স্বামীর সাথে কুচের ব্যবহার করে। ভাত যদি দিতে চায়, ভাত দেবা তুই নিয়ে খাইতে পারস না, টাকার অহংকারে এরকম হয়ে যায়। জি, জি। মাশাআল্লাহ। তো আপনারা আমাদের যিনি ভুক্তভোগী, আলহামদুলিল্লাহ তার অভিজ্ঞতার আলোয় করে কথা শুনেছেন। তো আমরা এই বিষয়গুলো জানলাম, শুনলাম। আ আ তো আলহামদুলিল্লাহ এখন সমাধানের আমরা একটা বিষয় আজকে সম্মত হলাম যে কথার মাধ্যমে চিকিৎসা হয়। কঠিন ক্যান্সারের রোগও ভালো হয়ে যায়। বুঝতে পেরেছেন? কিসের মাধ্যমে বলেন তো? ক্যান্সারের মতো রোগও কি হয়ে যায়? আপনারা এখন যেই জায়গায় আছেন সেটা হলো ক্যান্সারের মতো একটা জায়গায় আছেন। কোথায় আছেন বলেন তো? ক্যান্সারের মতো একটা জায়গার মধ্যে আপনারা আছেন। তো এখন সেই অসুস্থতা ক্যান্সার মানে রূপান্তর করেছে। যে এখন ফ্যামিলি আ আপনাকে রেখে দিয়ে তারা পুরো আলাদা হয়ে গিয়েছে। ঠিক না? এই বুড়া বয়সে এখন আপনি রান্না করে খাচ্ছেন, আপনার মার সেবা করছেন। না থাকলে আমি মা থাকবো না। মা থাকলে থাকবেন না। তোমার কত নিয়ে কষ্ট কোথায় যাবি, করছেন। তোমার নিয়ে কোথায় যাবে, আমি মারে কে ফেলাবো। আমরা আমরা চলে যাবো, আমরা কিন্তু রুম নিচ্ছি, এই রুম নিচ্ছি, কিন্তু আমরা চলে যাবো না, আমি তো আর না করতাম না, মারে ফেলা যায় না। হ্যাঁ, আমরা চলে আপনি যাবো, মাকে নিয়ে রয়ে গেছেন, কিন্তু আপনার আপনার পরিবারের সন্তান, ছেলে হ্যাঁ, সন্তান আপনার তার ওয়াইফ সহ তারা সব সে বুঝায় সে নিয়ে সব বড় চলে মেয়ে গেছে। ধরা পর সে দিনের শেখাচ্ছে, ও তার মার পক্ষে গেল, ঠিক না ওরা? আচ্ছা, তো যাই হোক আমরা এখন একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা ভয়ের বা মানে হতাশার কোনো কারণ নেই। তো এটা যদি আপনি আগেই আমাদের কাউন্সেলিং সেন্টারে যদি আসতেন, তাহলে আমরা এটা আগের থেকে এটা পদক্ষেপ নিয়ে এটা ভালো একটা ব্যবস্থা করতে পারতাম। কিন্তু এখনো আমাদের সমস্যার মানে আমাদের হাতের বাইরে চলে যায়নি। হ্যাঁ? আমরা এই সমস্যা নিয়ে কাজ সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন হলো আমরা আপনার মেয়ের জামাইয়ের নাম্বার রেখেছি আমি। তার সাথে কথা বলব, আপনার ছেলের সাথে কথা বলব, মেয়ের সাথে কথা বলব। আমরা ইনশাআল্লাহ আপনাকে খুব দ্রুত এটা যেন সমস্যার সমাধান হয়, হ্যাঁ? এবং সমাধান করে আপনারা আবার একসাথে যে বসবাস করতে পারেন এবং সবাই যেন আলোর পথে ফিরে আসে, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। আর এখানে কিন্তু আমরা রোগী কে, কারা,
কিছুই কিন্তু আমরা বলি নাই। এটা আমাদের কাছে প্রাইভেট, প্রাইভেসি আমরা মেইনটেইন করি। আমরা এই তথ্য কাউকে দেই না। তো আজকে আপনাদের সাথে যতটুকু ভিডিও আমরা করলাম, আলোচনা করলাম যে পারিবারিক সমস্যাগুলো কেন হয়? কি কারণে হয়? কি ধরনের হয়? এবং আমরা কিভাবে কাউন্সেলিং করছি, সে বিষয়টা একটু ধারণা পাওয়ার জন্য আরকি মূলত আলোচনা করলাম। তো আমরা আমাদের এই প্যারেন্টিং সফটওয়্যারের মধ্যে আমরা আপনাকে আমাদের প্যারেন্টিং সফটওয়্যারটা আমরা আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? দিয়ে দিব। এই প্যারেন্টিং সফটওয়্যারের মধ্যে আমাদের এই বিষয় ভিত্তিক অনেক আলোচনা আছে। তো আপনি সপ্তাহে ২ দিন বা ৩ দিন আমাদের কাছে আসবেন। তো এই আসার কারণে আপনার মন হালকা হবে। দুঃখ কষ্টগুলো নিয়ে আমরা এটা কিভাবে আলোচনা করে এটাকে পর্যালোচনা করে কিভাবে এটাকে সমাধান করতে পারি সেই রূপরেখায় আমরা যাব। এবং আপনারও একটা জ্ঞান অর্জন করার একটা ভান্ডার হয়ে গেল। কারণ আপনি পরিবারটাকে মেইনটেইন করতে পারেন নাই কিছু ভুলের কারণে তো, কি বলেন? এই যে সমস্যাগুলো হয়েছে কিছু ভুলের কারণে না? ঝগড়াঝাটি না দেখা যদি যাচ্ছে হ্যাঁ, একটা করলে আমিও একটু উত্তর দিছি। হ্যাঁ। মাঝে মধ্যে আমিও খারাপ হয়ে গেছি। আপনিও খারাপ ১০ হয়ে টা গেছেন। খারাপ কথা বললে তা আমিও একটু উত্তর হ্যাঁ, দিতে পারতেছি তো না। একটা এখন কথা কথা হলো বলে যে ঝগড়া হয়ে গেছে। এক হাতে তালি বাজে না। কি বাজে না? এক হাতে তালি বাজে না। দোনোজনের বাড়াবাড়ি আছে। তো এখন কথা হলো যে আমরা নৈতিক মূল্যবোধ আমাদের নিজের মধ্যে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে শোনেন? নৈতিক মূল্যবোধ নিজের মধ্যে তৈরি করলে তখন আমিও বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। আমি জালেমও হব না, মজলুমও হব না। তো এই নৈতিক মূল্যবোধ আমার মধ্যে আপনার মধ্যে নিয়মিত আলোচনার দরকার আছে কিনা বলেন? তৈরি হওয়ার দরকার। এইজন্যই তার কাউন্সেলিং একটা সেন্টার। অভ্যাস, জি, সে সবসময় তুই ব্যবহার ব্যবহার হ্যাঁ, করে। আমার খুব বাপ মা তুই লেখা দিয়ে কখনো বলি। হ্যাঁ, হ্যাঁ। এটা সবসময় সে তুই ছাড়া আমার সাথে কোনো ভালো ভালো এইজন্যই ব্যবহার করে আমরা না। বলি দেখেন খুব কষ্ট আমাদের লাগে আমার সাথে তুই জি। তুই ব্যবহার করে আর বারবার এইজন্য তুই গালি আমরা দেয়। আসলে এইজন্য আমরা প্রত্যেকটা মানুষকে বলি যে ক্লাস 1 থেকেই কাউন্সেলিং সেন্টারের সাথে যুক্ত হন। আপনার পরিবারকে যুক্ত করে দেন। তো আজকে যদি আপনি যেমন আপনার ঘরে বারান্দা আছে, পাকঘর আছে, বেডরুম আছে, রান্নাঘর আছে, আপনার ব্যবসা-বাণিজ্য আছে, আপনি কাপড়-চোপড় কিনেন, সবকিছু কিনেন। সবকিছু আছে। কিন্তু একটা কাউন্সেলিং সেন্টার কিন্তু আপনার জীবনে নাই। একটা কাউন্সিলর, একজন কাউন্সিলর যার কাছে আপনি সমস্যার সমাধানগুলো নিবেন, এরকম একটা ব্যক্তি কিন্তু আপনার সাথে রাখেন নাই। তাহলে আপনার জীবন কিন্তু এখন বিশাল একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে। তো এখন আমাদের আগামী প্রজন্ম, যারা আগামী এখন যারা আছে, তারাও যেন এই ধরনের প্রবলেমে না পড়ে, সে ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন বলেন? আমাদের পরামর্শ হলো যে একটা কাউন্সেলিং সেন্টারের সাথে নিয়মিত প্রত্যেকের যোগাযোগ রাখা দরকার। প্রতিটা ব্যক্তির, প্রত্যেকটা পরিবারের। তারা যেন বড় বিপর্যয়, যেমন হাসপাতালের সাথে যোগাযোগ আছে। হ্যাঁ? কোন ধরনের আইনি সংক্রান্ত পরামর্শ দরকার হলে উকিলের সাথে যেমন সে দূরে যাচ্ছে। তো এরকম যেন তার পারিবারিক সন্তান সবকিছু নিয়ে যেন যেকোনো প্রবলেম সেটা জিইয়ে না রেখে, ভিতরে না রেখে আমাদের সাথে যোগাযোগ করে। এটা আমাদের পক্ষ থেকে এটা আমরা বলছি। তো আপনি কি মনে করেন বলেন? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সাথে আপনি এখন থেকে মৃত্যু পর্যন্ত নিয়ত করেন যে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো, লেগে থাকবো ইনশাআল্লাহ। তাহলে সমস্যা আস্তে কমতে থাকবে জীবন থেকে। কমতে থাকবে কিনা বলেন? জি। তো ঠিক আছে, আমরা আজকে মতো এখানে আলোচনা শেষ করছি। যারা আমাদেরকে শুনেছেন, দেখেছেন তারা আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আমাদের এই প্রোগ্রামটা, আজকের এই ক্লাসটা কেমন লাগলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।